খেলা চলছে বিশ্বজুড়ে, শুধু ক্রিকেট ফুটবল নয়, খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার যে ফলাফল সবকিছু আমরা প্রেস বক্স থেকে দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। থেকে 14 নভেম্বর ঘরের মাটিতে বসতে যাচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। সবকিছু সমাধান হলেও এখনও ভেন্যু নিয়ে কিছুটা কমতি রয়েছে আর্চারদের মধ্যে। অনুশীলন সহ অন্যান্য অনেক জটিলতা রয়েছে। সেসব নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন আমারই সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আর মাত্র 4 দিন বাকি রয়েছে এশিয়ান আর্চারি। আমরা ঘরের মাটিতে এর আগেও কিন্তু এশিয়ান আর্চারি আয়োজক হিসেবে আমরা ছিলাম 2017 এবং 2021 সালে। এরপর 2023 সালে ব্যাংককে 2 বছরের ব্যবধানে আবারও ঘরের মাটিতে আয়োজনের সুযোগ পেয়েছি। প্রথমবার দেখা যাচ্ছিল যে ভেন্যু জটিলতা। আর্চারি ফেডারেশন থেকে বলা হচ্ছিল যে তারা জাতীয় স্টেডিয়ামে, যেহেতু 30টিরও বেশি দেশের আয়োজনে সম্পন্ন করা হবে এবং 207 জন, বিশাল এক কর্মকাণ্ড বলা যাচ্ছে, সেই কর্মযজ্ঞ যাতে ভালোভাবে করা যায় সেই জন্য জাতীয় স্টেডিয়াম তারা পছন্দ করেছিল। তবে 13 তারিখ যেহেতু বাংলাদেশ আফগানিস্তানের প্রথম দিকে ম্যাচ হওয়ার কথা ছিল, সেদিকে এনএসিও দিতে চাচ্ছিল না এবং সাথে বাফুফে। পরবর্তীতে জাতীয় স্টেডিয়ামে তারা 12 নভেম্বর পর্যন্ত ফিক্সড করেছে। কি মনে হচ্ছে আসলে এই যে ভেন্যু জটিলতার পর আর্চারিতে আমরা আবারও পদকের জন্য নামতে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু টঙ্গীতে আর্চাররা নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং একটা লিগও হয়েছে এর মধ্যে। আপনি জানেন যে সবকিছু মিলে প্রস্তুতি কতটুকু দেখছেন দেশের আর্চারদের? বাংলাদেশের আর্চারির যদি আমরা বলি, যদি শুরু থেকে আসি, বাংলাদেশের আর্চারি সবসময় একটা সম্ভাবনাময় ক্ষেত্র। প্রতি বছরই একটা পদকের একটা বড় সম্ভাবনা নিয়ে আমরা যে কোনো একটা আসা শুরু করি। মাঝপথে দেখা যায় পদকের লড়াই পর্যন্ত বাংলাদেশকে যাওয়া যায়, কিন্তু শেষ দিকে এসে কেন যেন খেই হারিয়ে ফেলেন। আর বাংলাদেশের আর্চারির এবারের প্রস্তুতিটা যদি আমরা চিন্তা করে দেখি, একটা লম্বা সময় পর্যন্ত আর্চাররা ঠিকই প্রস্তুতি নিয়েছেন, মাঠের প্রস্তুতিটা খুব ভালো হচ্ছে বা অনুশীলন ক্ষেত্রের প্রস্তুতিটা খুব ভালো হচ্ছে, কিন্তু মাঠের বাইরের আদার্স যে ফ্যাক্টরটা, আয়োজক বাংলাদেশের যে অংশটা, সেই জায়গাটায় মনে হয় কিছুটা ঘাটতি থেকে যায়। শুধুমাত্র দুটো ফেডারেশনের মুখোমুখি অবস্থান কিন্তু এখানটায় ছিল না। ফুটবল ফেডারেশন এবং আর্চারি ফেডারেশন তো মুখোমুখি ছিল, সেখানটায় পরবর্তীতে এসে ক্রীড়া উপদেষ্টাকে হস্তক্ষেপ করতে হয়, পরবর্তীতে সেখান থেকে এটা চলে যায়। আর্চারি পুরো প্রক্রিয়ার যে যদি আমরা দুটোকে ভাগ করি, যে মাঠের প্রস্তুতি এবং মাঠের বাইরের প্রস্তুতি। মাঠের প্রস্তুতিতে বাংলাদেশ এবারের জন্য যেভাবে আমাদের জার্মান কোচ যেমনটা বলছিলেন যে তিনি আবার পদক ফিরিয়ে আনতে চান, আর মাঠের বাইরের প্রস্তুতিতে আর্চারি ফেডারেশনের বড় একটা চ্যালেঞ্জ থাকবে দুটো আলাদা আলাদা ভেন্যুতে এতজন প্রতিযোগীকে তারা কীভাবে সমন্বয় করতে পারছেন। মাঠের প্রস্তুতির কথাটা যদি আমরা বলি, আমাদের আর্চারদের একটা লম্বা ভরসার জায়গা ছিল, লম্বা সময় ধরে ভরসার জায়গা ছিল রোমান সানা এবং দিয়া সিদ্দিকে। তাদেরকে আমরা বেশ কিছুটা দিন ধরেই তাদেরকে আমরা পাচ্ছি না, তারা দেশ ছেড়ে দেশের বাইরে উন্নত জীবনের জন্য সেটেল হয়ে গেছেন। বর্তমানে যারা আছেন, সাগর ইসলাম থেকে শুরু করে বাকি যারা আছেন, তাদের যে প্রস্তুতির যে ধারা দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত বাংলাদেশকে বিশ্বমানের সে পর্যায়ে আমরা যেতে দেখছি না। অলিম্পিকে সাগর সরাসরি কোয়ালিফাই করছেন, কিন্তু অলিম্পিকে তার রেজাল্টটা কি? পদকের লড়াইগুলোতে যেখানে নার্ভটা ধরে রাখতে হয়, যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে আমরা 2023 সালে দুটো ব্রোঞ্জ পদকের জন্য কিন্তু আমরা লড়েছিলাম এবং ব্রোঞ্জ পদকের সেই লড়াইগুলোতে হেরে যাচ্ছে। একটা নির্দিষ্ট ধাপে গিয়ে 2017 সাল থেকে যদি আমরা চিন্তা করে দেখি, একটা নির্দিষ্ট ধাপ পর্যন্ত বাংলাদেশের আর্চাররা খুব ভালোভাবে নিজেদেরকে মেলে ধরছেন, কিন্তু ওই দক্ষিণ কোরিয়া, চীন বা জাপানের মতো যে এশিয়ান পরাশক্তি, আর্চারদের বরাবরই এশিয়ান দেশগুলো গিয়ে এই পরাশক্তিগুলোর থেকে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে বাংলাদেশের একটা পার্থক্য কিন্তু থেকে যাচ্ছে। দীর্ঘপথ পরিক্রমাতেও এই ব্যবধানটা কোনো একটা কারণে মেটানো যাচ্ছে না। সেটার পেছনে ঠিক কী দেয়, সেটার পেছনে কী ফ্যাক্টসগুলো ঠিকঠাক করতে হচ্ছে, আর্চারি ফেডারেশন সেই জায়গাগুলোতে কতটা যত্নবান এবং আর্চারির প্রতিযোগিতায় তারা কতটা নিয়মিত, সেটা কিন্তু অনেকটা বেশি পার্থক্য করে দেয়। এখন সম্ভবত এই জায়গাটা আর্চারি ফেডারেশনকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। আপনি যদি নিয়মিতর কথাই বলে থাকেন, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে আর্চারি ফেডারেশন দেশের যদি অন্য ফেডারেশনের তুলনায় বলা হয়, সারা বছর ধরেই কিন্তু তারা ক্যাম্প করেন এবং তাদের ফেডারিক কোচ আছেন, তিনিও কিন্তু তার যথেষ্ট সময় কিন্তু আর্চারদের পেছনে ব্যয় করে থাকেন, অনুশীলন থেকে শুরু করে নিজেদের প্রস্তুতির ক্ষেত্রে। তারপর আমরা দেখছি যে বছর পেরে
যায় 6 বছর আগে কিন্তু ফ্রেডরিককে আমরা নিয়োগ দিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের যে পদক জয়ের লক্ষ্য, স্বর্ণ পদক জয়ের লক্ষ্য, সেই লক্ষ্যটা এখনো কিন্তু পূরণ হচ্ছে না, বিশেষ করে অলিম্পিকের কথা আপনি বলছেন। ঘরের মাটিতে যেহেতু এশিয়ান কাপ, এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে 207 জন আর্চারের মধ্যে কিন্তু এবার কোরিয়ান আর্চার 2 জন যে প্যারিসে স্বর্ণপদক জয়ী, সেই ক্ষেত্রে সেই যে দাপট, এবং 2023 সালে তারা কিন্তু 6টি স্বর্ণপদক জিতেছেন, ভারত কিন্তু 3টি, এবং অন্যান্য দেশগুলো যারা আছেন, কাজাখস্তান আছেন, সবাই কিন্তু বেশ দাপটের সাথেই খেলেছেন। এই যে বাংলাদেশে তারা আসছেন, দাপটের সঙ্গে খেলবেন, তবে ঘরের মাটিতে আমরা আসলে কতটা নিজেদের দাপট ধরে রাখতে পারবো? ঘরের মাঠের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা থাকে কিন্তু দর্শক। একটা হোম ক্রাউড জিনিসটা কিন্তু সেটা ক্রিকেট বলি, ফুটবল বলি, যে কোনো জায়গার জন্য টিম স্পোর্টসের ক্ষেত্রে বিশেষ করে হোম ক্রাউড সবসময় একটা অ্যাডভান্টেজ দেয়। বাংলাদেশের হোম অ্যাডভান্টেজ বাংলাদেশ আয়োজক হিসেবে পাচ্ছে কিনা সেটার একটা বড় অংশ কিন্তু নির্ভর করবে অ্যাকচুয়ালি খেলাটা দেখতে মাঠে দর্শক যাচ্ছেন কিনা। আর্চারি ফেডারেশনের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে শুধুমাত্র আমরা অলিম্পিকের ক্ষেত্রে যেটা দেখা যায়, আর্চারি হোক, দাবা হোক, যে কোনো খেলাতেই দর্শকের উপস্থিতিটা থাকে। আর্চারি ফেডারেশন থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য ফেডারেশনগুলো দর্শককে আনতে পারছে কিনা। এত বড় একটা আসর, এশিয়ান একটা আসর, যেখানে অলিম্পিক গোল্ড মেডেলিস্টরা আসছেন, যেখানে এশিয়ার সেরা সেরা তীরন্দাজরা আসছেন, তাদের খেলা দেখতে বাংলাদেশের মানুষকে আর্চারি ফেডারেশন সেই পরিমাণ উদ্বুদ্ধ করতে পারছে কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জ। যদি সেটা হয়, অবশ্যই হোম ক্রাউড বাংলাদেশের জন্য সেক্ষেত্রে একটা ব্লেসিং। এই ব্লেসিংটা বাংলাদেশ নিতে পারবে তখনই। এর বাইরে কিন্তু তীর ধনুকের পুরো খেলাটাই সম্পূর্ণভাবে মনোসংযোগের উপর। মাঠে খেলার সময়টায় বাংলাদেশের যারা তীরন্দাজ আছেন তারা কতটা মনোসংযোগ রাখতে পারছেন, তারা কতটা মাথায় চাপ নিতে পারছেন, এটাই সম্ভবত সবচেয়ে বেশি পার্থক্যটা গড়ে দিবে হোম ক্রাউডের চেয়ে। আরেকটা জিনিস, ক্যাম্প নিয়মিত হচ্ছে এবং সেগুলোর সাথে কিন্তু আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার একটা ব্যাপার থেকে যায়। পুরো বিশ্ব যেই তালে এগুচ্ছে, আমরা কি সেই তালে এগোতে পারছি কিনা, আমাদের আর্চাররা সেই তালে এগোতে পারছে কিনা। এখনো পর্যন্ত আর্চারদের মনোসংযোগের বিষয়টা যদি বলি, আর্থিকভাবে হোক বা অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে হোক, বৈশ্বিক বিভিন্ন মানের থেকে বাংলাদেশ পিছিয়ে। সেই জায়গাগুলো কিন্তু দিন শেষে একটা পার্থক্য দেশের প্রেক্ষাপটে না হোক, আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা বড় পার্থক্য সবসময় গড়ে দিতে পারে, সেটা অলিম্পিক হোক কিংবা এশিয়ান। আপনি বলছিলেন যে হোম ভেন্যুতে আসলে সবচেয়ে বড় শক্তির জায়গাটা আসলে মাঠের দর্শক। মাঠে যত দর্শক আসলে ক্রেজ বা যত উল্লাস করবে, প্রতিপক্ষের জন্য ততটাই আসলে ভয়ঙ্কর বা ওই জায়গাটা আসলে আরো একটু বেশি দুর্বল হয়ে যাবে। তবে মাঠে বাংলাদেশের যেহেতু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, 18,000 দর্শকদের ধারণ ক্ষমতা আছে। আমরা দেখেছিলাম যে ফুটবলে মানুষ একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, তবে আর্চারিতে আসলে সেটা কল্পনা করা যায় না। আর্মি স্টেডিয়ামে দেখি বা টঙ্গীতে যখন আমরা এরকম চ্যাম্পিয়নশিপ দেখি, তখন কিন্তু ওইভাবে তারা সেই মার্কেটিংয়ের জায়গা যদি বলি, ওই জায়গা এখনো কিন্তু শক্তিশালী হতে পারেনি দেশের এই ফেডারেশনটি। এটার কারণ হিসেবে কি মনে হয়? এবং বিশেষ করে যখন আমাদের যারা পোস্টার বয় বলা হয়, যাদেরকে ছিলেন, রোমান সানা ছিলেন, দিয়া সিদ্দিকী ছিলেন, তারা যদিও এখন নেই, এরপর আসলে পোস্টার বই ওইভাবে তৈরি করতে পারেনি বাংলাদেশ আর্চার ফেডারেশন। এটার মানে পেছনে কারণটা কি মনে হয়? যদি আমরা বলি মার্কেটিং বলি বা দর্শক জনপ্রিয়তা বলি, দর্শক তখনই আসছেন যখন সাফল্যগুলো আসতে শুরু করে। আমি যদি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম খেলার যে দুটো আছে, ফুটবল এবং ক্রিকেট, সেগুলো থেকে যদি একটু আসি, 1997 থেকে যখন আমরা যাত্রা শুরু করি, আমাদের আইসিসি চ্যাম্পিয়নশিপের আইসিসির একটা নকআউট পর্বে যখন আমরা সাফল্য পাই, যখন আমরা 1999 সালের বিশ্বকাপে যখন আমরা দুটো আপসেট ঘটিয়ে দিই, রেজাল্টস যখন আসে, তখন অবধারিতভাবে দর্শকদের একটা চিন্তাভাবনা থাকে ওই খেলার প্রতি। গলফার সিদ্দিকুর রহমান যখন একবার শিরোপা দেখা পেলেন, গলফার সিদ্দিকুর রহমানকে নিয়ে একটা ক্রেজ তৈরি হলো। ঠিক একইভাবে কিন্তু রোমান সানা এবং দিয়া সিদ্দিকের কথা আমরা বারবার বলি আর্চারিতে, কারণ তারা সেই সাফল্যটুকু বাংলাদেশকে এনে দিতে পেরেছিলেন। আর্চারি ফেডারেশন বা আর্চারদের মাঠে দর্শক ফেরাতে হলে সাফল্যটা সম্ভবত জরুরি। সাফল্য এবং দর্শকদের উন্মাদনা দুটো হাতে হাত ধরে চলবে। যখনই দেখা যাচ্ছে ফুটবলের ক্ষেত্রে আমরা যেমনটা বলি, একটা বিদেশি প্রবাসী ফুটবলাররা যখন আমাদের দেশে হয়ে রিপ্রেজেন্ট করার সিদ্ধান্ত নেন, তখন ফুটবলের সাফল্যের সম্ভাবনা যেমন বেড়েছে, মাঠে দর্শকও বেড়েছে। আর্চারদের দর্শক বা আর্চারির দর্শকদের তখনই আমরা মাঠে পাবো যখন পদকের সম্ভাবনাগুলো বাড়তে থাকবে। ব্রোঞ্জ পদক হোক, রৌপ্য পদক হোক, যখন জয়ের অভ্যাসটা যখন তৈরি হবে, তখন মানুষের প্রতি আগ্রহ পড়ে। এটা খুব, যেটাকে আমরা মনস্তাত্ত্বিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, সাফল্যকে মানুষজন পছন্দ করছে বেশি। আমরা একজন দর্শক, সে যাবে বাংলাদেশে খেলা দেখতে, সে গ্যালারিতে দেশের পতাকাটা উঁচিয়ে ধরবে, কিন্তু দিন শেষে তাকে ব্যর্থতার একটা হতাশা নিয়ে তাকে চলে আসতে হবে ঘরে। এই
পুরো সময়টা একজন মানুষ যে তার দিনের একটা সময় যে সে খেলার পেছনে ব্যয় করছে, সেখান থেকে সে কি পাচ্ছে। আর্চারদের সেক্ষেত্রে যদি হোম ক্রাউড আনতে হয়, সেটা অবশ্যই এবারের প্রতিযোগিতার একটা বড় সুযোগ জানান দেওয়ার নিজেদেরকে। আর 2017 এবং 2021-এর তুলনায় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এবং মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনো থ্রুতে হোক, সেটা এখন অনেক বেশি। সুতরাং শুরুর দিকটা বাংলাদেশের জন্য ইম্পর্ট্যান্ট। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ কি করছে, পদকের লড়াই পর্যন্ত বাংলাদেশ কতটুকু যাচ্ছে, শুরুটা যদি ভালো হয়, আশা করা যায় কিছু অন্তত মানুষ শেষ দিকে অন্তত জাতীয় স্টেডিয়ামে 18,000 দর্শকের মানুষের মধ্যে আমরা অবশ্যই বাংলাদেশের গর্জনটাও শুনতে পাবো, কিন্তু শুরুটা খুব ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে মনে হয় কিনা যে আসলে যেখানে আমরা ফুটবল, নারী ফুটবলের জন্য বা অন্যান্য ফেডারেশন স্পন্সরের জন্য লড়াই করে যাই, সেখানে আর্চারি ফেডারেশনকে কিন্তু সারা বছর ধরেই সিটি গ্রুপ তীর স্পন্সর করে যায়, সেক্ষেত্রে ওই জায়গাটা আসলে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারছে না। এক্ষেত্রে সিটি গ্রুপ বা তীর যারাই বলছি, আমরা তুলনামূলক পিছিয়ে পড়া খেলাগুলোর কথা বলছি। আমরা ফুটবল এবং ক্রিকেটের যে দর্শকপ্রিয়র পিছনে পৃষ্ঠপোষকতা যখন এগোচ্ছে, তখন অবশ্যই তারা একটা সম্ভাবনা দেখেই পৃষ্ঠপোষকতার দিকে এগোচ্ছে, এবং সেক্ষেত্রে তাদেরকে ধন্যবাদ দিতেই হচ্ছে যে তারা সম্ভাবনা দেখে যাচাই করে তারা এই খেলাটার মানোন্নয়নের কাজ করছে। অবশ্যই সেক্ষেত্রে পৃষ্ঠপোষকদের একটা জায়গা থেকে যাবে, তারা দর্শকদের সঙ্গে তারা কীভাবে কানেক্টেড হচ্ছেন দিনের পর দিন, এই জিনিসগুলো যদি ঠিক করা যায়। পৃষ্ঠপোষকতা সব দেশেই থাকছে, সবগুলো খেলায় থাকছে, পৃষ্ঠপোষকদের অনেকগুলো দায়িত্বও থেকে যায়। সো এই জিনিসগুলো যখন আরেকটু বেশি ফ্যান এনগেজিং হবে, তখন আশা করা যায় ওভারঅল সিচুয়েশনে আর্চারির জন্য, মানে পৃষ্ঠপোষকদের পাশাপাশি তো ফেডারেশনের অনেক কিছু দায়িত্ব আছে। ফেডারেশনগুলো, বাংলাদেশের ফেডারেশনগুলো যেগুলো হয়, বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশন কিন্তু নিজস্ব আয়ের কোনো ব্যবস্থা নেই, তারা মুখোমুখি থাকছে এনএসসির দিকে। এনএসসি, ফেডারেশন, দর্শক, আর্থিক সক্ষমতা, এই চারটাকে যদি এক সূত্রে বাঁধা যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অনেকগুলো ফেডারেশনই পিছিয়ে। বেশিরভাগ ফেডারেশনেরই নিজস্ব ব্যয় পরিচালনা করার মতো অবস্থাও নেই। আমরা যদি রোমান সানার কথাটা যদি আমরা আরেকবার উদাহরণ হিসেবে টানি, উনি যখন দেশ ছেড়েছিলেন তখন তার একটা বড় আক্ষেপ ছিল আর্থিক অসমর্থতা, এবং বাংলাদেশের মোটা দাগের সব কিছুই সার্ভিসেস সংস্থাগুলো বাংলাদেশকে, স্পোর্টসকে যেভাবে টিকিয়ে রেখেছে, একটা ইন্ডিভিজুয়াল ফেডারেশনের কিন্তু সেই জায়গা থেকে অনেক পিছনে আছে। আর আনসার বলি, বাংলাদেশ নেভি বলি, বাংলাদেশ আর্মি বলি, এই প্রত্যেকটা সার্ভিসেস সংস্থা এখন পর্যন্ত অ্যাথলেটদের জন্য সবচেয়ে বড় ভরসার কেন্দ্র। আর্চারি ফেডারেশন বলি বা অন্য যে কোনো ফেডারেশনগুলোর সাথে খেলোয়াড়দের সেই সামর্থ্যর জায়গাগুলো এখনো পর্যন্ত ল্যাকিংস কিন্তু থেকেই যাচ্ছে। তো এই জায়গাগুলোকে ইমপ্রুভ করতে গেলে একটা লম্বা পরিকল্পনা, একটা অবশ্যই 5 থেকে 7 বছর মেয়াদী একটা পরিকল্পনা দরকার। খুব চটজলদি রাতারাতি অবস্থাগুলো পরিবর্তন করা সম্ভব না। লম্বা সময় ধরে একটা পরিকল্পনা করে যদি এগোনো যায়, সেক্ষেত্রে আশা করা যায় ফেডারেশনের নিজেদের দায়িত্ববোধগুলো বাড়বে পৃষ্ঠপোষকতার পাশাপাশি, এবং খেলোয়াড়রাও ফেডারেশন এবং দেশ দুটোর প্রতি দায়বদ্ধ অনেক বেশি থাকবেন। জুবের, আমরা আবারও ফিরতে চাই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নিয়ে। গতকালই কিন্তু তারা 16 সদস্যের একটি দল ঘোষণা করেছে। টঙ্গীতে তাদের একটা লিগ ছিল, সেই দলে কিন্তু আমরা দেখেছি যে রিজার্ভ ইভেন্ট বা কম্পাউন্ড, নারী পুরুষ সব মিলে 16 সদস্যের একটি দল দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি যে পুষ্পিতা আছেন, ইতি আছেন যিনি এর আগেও খেলেছেন, সাগর আছেন, মোটামুটি অনেক চেনা মুখ আছে, তবে আবার অনেক অপরিচিত মুখও আমরা দেখতে পারি। সেক্ষেত্রে আসলে যদি আমরা কার্ডটা একটু দেখতে চাই যে কে কে আছেন। আলিফ আছেন, আলিফও কিন্তু খুব চেনা মুখ এবং কয়েক বছর ধরে তিনি খেলছেন। রাকিব মিয়া, রামকৃষ্ণ সাহা, আরভি আক্তার, তাদের খুব বেশি খেলার কিন্তু এরকম ইন্টারন্যাশনাল ম্যাচ বিশেষ করে খেলার কিন্তু অভিজ্ঞতা নেই। সেক্ষেত্রে আসলে আপনার কাছে এই জিনিসটা আসলে মনে হয় কিনা, এবং আপনি নিশ্চয়ই মিস করছেন এই জায়গাটাতে যে রোমান সানা বা দিয়া সিদ্দিকের নাম যদি থাকতো, এশিয়ান আর্চারির এই দলটা আরও একটু বেশি শক্তিশালী হতো, এবং এই জায়গাটাতে আসলে ফেডারেশনে কিছু ঘাটতি আছে, যেহেতু তারা কয়েক বছর আগে বিদেশের মাটিতে আসলে তারা চলে গেছেন বাংলাদেশে ছেড়ে। এবং আমি যখনই তাদের সাথে ইন্টারভিউ করেছি বা সাক্ষাৎকার নিয়েছি, তখনই তাদের সবসময় ভেতর থেকে আফসোস ছিল যে এই জায়গাতে তাদের অনেক কিছু দেওয়ার আছে, করার আছে, কিন্তু আসলে ফেডারেশনের যে মানে পারস্পরিক যে আসলে দ্বন্দ্ব বা যাই বলি না কেন তাদের সাথে, সেই জায়গাটাতে সমঝোতা না হওয়াতেই তারা কিন্তু এক পর্যায়ে দেশ ছেড়ে চলে গেছেন। এবং তারা এখনো আসলে এই জায়গাটাতে আসলে তারা এখন অনুভব করেন, এবং যাতে এশিয়ান আর্চারির এই দলটার ক্ষেত্রে যদি আমরা বলি, অভিজ্ঞতার কিন্তু ঘাটতি নেই। অভিজ্ঞতার ঘাটতিকে আমরা কিন্তু এই দলের জন্য বলতে পারছি না। আমাদের এই দলটার ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের কোচের উপর, যে আমাদের কোচ নবাগত মুখদেরকে সেইভাবে তৈরি করেছেন, এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারছেন। আমাদের পদক জয়ের ইতিহাস আছে। 2021 সালে আমরা পদক জিতেছি, 2023 সালে আমরা সিঙ্গাপুরে খুব কাছ থেকে ফিরে এসেছি। শেষ সময়ে
ওই ব্যবধানটাকে কিন্তু গড়ে দিবে মাঠের ওই 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের তীর ছোড়ার মুহূর্তটা। মনোসংযোগটাকে যদি বাংলাদেশ ধরে রাখতে পারে শেষ পর্যন্ত, তাহলে আমার মনে হয় এই দলটা নিয়ে খুব বেশি ভালো কিছু করার দরকার। বিশেষ করে কম্পাউন্ড ইভেন্টে আমাদের বেশ ভালো সম্ভাবনা আছে। ব্যক্তিগত ক্ষেত্রেও আমরা যদি ধরি, বাংলাদেশের সম্ভাবনার একেবারে নেই তা না, তবে পদক জয়ের লক্ষ্যমাত্রা ঠিক কোথায় সে জায়গাটা দেখতে হবে। আমাদের লাস্ট অর্জন ছিল 2টো রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ। তো এখন যদি রৌপ্য এবং ব্রোঞ্জের এই ধারাটা যদি বাংলাদেশ ধরে রাখা যায়, সেক্ষেত্রে শেষ পর্যন্ত দেখা যাবে ওই 1-1.5 সেকেন্ডের যে পার্থক্যটা, আর তীরধনুকের এই লড়াইটাতে ওই তীর ছোড়ার ওই মুভমেন্টটা সেটাই সবচেয়ে বেশি পার্থক্য করে দেয়। অবশ্যই সেখানে বাতাসের গতি প্রকৃতি একটি ফ্যাক্ট থেকে যায়, কিন্তু ওই 1-1.5 সেকেন্ডের পার্থক্যটা নবাগত এবং অভিজ্ঞ কে কীভাবে সামাল দিচ্ছেন সেটা সম্ভবত বাংলাদেশের সাফল্যটাকে ডিফাইন করবে শেষ পর্যন্ত। আপনি বলছিলেন যে 2017 সালে আমরা 3টি পদক জিতেছি, রৌপ্য এবং ব্রোঞ্জ, তবে আমাদের স্বর্ণ পদক এখনো জয় পাওয়া যায়নি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। আর অলিম্পিক তো আমাদের বলতে হয় যে সোনার হরিণ, সেই পদক আসলে সেই জায়গাতে বাংলাদেশ সবসময় ঘুরপাক খেয়ে থাকে। আপনি বলছিলেন শুরুর দিকে যে আমরা অলিম্পিক বাছাইয়ের জন্য যাই, মঞ্চে যাই, পতাকা উড়াই, তবে সেই পদকের লড়াই কোরিয়ান বা ভারত, কাজাখস্তান সবার সাথে আসলে আমরা হেরে যাই। এবারও কিন্তু দলগুলো আমাদের দেশে আসছে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের যে প্রস্তুতি বা অনেক দিন ধরে বাংলাদেশের একটা লক্ষ্য যে 2021 সালে যখন আমরা পদকটা পেয়েছিলাম, সেই পদক আবারও পুনরুদ্ধার করা, যেহেতু ব্যাংককে আমরা দিয়া সিদ্দিকে খেলেছিলেন, তারপর সেই জায়গাটা আমরা সেই কাজটা করতে পারিনি। এইবার ঘরের মাঠে, জাতীয় স্টেডিয়াম, সবকিছু মিলে আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সবকিছু নিয়ে আলোচনা হবে। দর্শক, আমরা কথা বলছিলাম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী জুবাইর আহমেদ। জুবাইর, কথা বলছিলাম আর্চারি চ্যাম্পিয়নশিপে দেশের ফেডারেশনের লক্ষ্য বা পরিকল্পনা সবকিছু মিলে, এবং একটি বিষয়কে আপনি খেয়াল করেছেন যে দেশের যতগুলো ফেডারেশন বা অ্যাসোসিয়েশন আছে 52টার বেশি, তবে সবগুলোরই কিন্তু আসলে মাঠ, ভেন্যু নিয়ে সংকট। আপনি দেখুন যে এই যে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হবে, এত বড় একটা আসর, হ্যাঁ, সেই আসরে কিন্তু আপনি ভেন্যু সংকট নিয়ে প্রথম দিকে জটিলতায় ভুগেছেন, এনএসসিতে গিয়েছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে দেখা হয়েছে, তার বক্তব্যের পর কিন্তু বাফুফে পরে ছাড় দিয়েছে এশিয়ান আর্চারির জন্য। এই যে এত বড় একটা, যখন আমরা বিট করি এত বড় একটা চ্যাম্পিয়নশিপের জন্য বা টুর্নামেন্টের জন্য, তখন কিন্তু আমাদের মাথায় ছিল না, যখন তারা বলেছিলেন যে আসলে বিট করার সময় আমরা প্ল্যান করেছিলাম যে জাতীয় স্টেডিয়ামটা আমরা পাবো, তারপরে দেখা গেছে যে হঠাৎ করেই যেহেতু আমাদের নেপাল ম্যাচ চলে এসছে, প্রীতি ম্যাচটি বাংলাদেশের, সেক্ষেত্রে তারা সংকটে পড়ে গেছে, এবং তারা বলছে যে তড়ি ঘড়ি করে কিন্তু তারা দেখা যাবে যে 12 তারিখের মধ্যে ছেড়ে দিচ্ছে, যাতে আগের রাতেও ফ্লাড লাইট পেয়ে যাতে তাদের যত আনুষ্ঠানিকতা আছে তারা যাতে সম্পন্ন করে ফেলতে পারে জাতীয় স্টেডিয়ামে, যেহেতু জাতীয় স্টেডিয়াম আমাদের একটা বড় মূল স্টেডিয়াম দেশের। এই যে ভেন্যু জটিলতা বা ভেন্যু সংকট, এইগুলো আসলে কখনোই বাংলাদেশের ফেডারেশনগুলো এড়াতে পারছে না। বাংলাদেশের সমস্যাটা, ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সমস্যাটা সম্ভবত এটাই যে জাতীয় স্টেডিয়ামটাকে আমরা একেবারেই নিজেদের আতুর ঘর বানিয়ে ফেলেছে। 52টা ফেডারেশন আছে, প্রত্যেকেই এই জাতীয় স্টেডিয়ামের দিকে চিন্তা ভাবনা করে রাখছে, এবং সেটা সম্ভবত আমাদের ক্রীড়াঙ্গনকেও কিছুটা পিছিয়ে দিচ্ছে। ফুটবলের কথা যদি আমরা বলি, ময়মনসিংহ স্টেডিয়াম বা কুমিল্লা স্টেডিয়ামে বা চিটাগংয়ে স্টেডিয়াম আছে, সেখানে নিয়মিত লিগ আয়োজন হচ্ছে, কিন্তু সেই লিগগুলোর যখন আয়োজন হচ্ছে সেই মাঠগুলোকে আমরা ন্যূনতম ঘরোয়া ফুটবল চালানোর মতো করে করতে পারছি না, যে কারণে ফুটবলটাকে, আন্তর্জাতিক ফুটবল ম্যাচগুলোকেও সে হার আমরা ঢাকার বাইরে নিতে পারছি না। ঢাকার বাইরে যখন ম্যাচগুলোকে নিতে পারছি না, সমস্ত চাপ গিয়ে পড়ছে এই জাতীয় স্টেডিয়ামের উপর। এবং যখন আর্চারি ফেডারেশন বলি, কিংবা আজকে যদি অ্যাথলেটিক্সে কোনো যদি অনুষ্ঠান থাকতো, তাহলে অ্যাথলেটিক্স ফেডারেশনও সম্ভবত এই জাতীয় স্টেডিয়ামকেই তাদের জন্য চেয়ে বসতো। ফুটবল আমাদের সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি, বাফুফের নিজস্ব একটি অধিকার হয়তোবা থেকেই যেতে পারে জাতীয় স্টেডিয়ামের প্রতি, কিন্তু বাফুফেও চিন্তা করতে পারছে না যে জাতীয় স্টেডিয়ামের বাইরে আমরা খেলাটাকে সারা দেশে ছড়িয়ে দিব। অন্যান্য ফেডারেশনগুলো কখনো ভাবতে পারছে না যে এই খেলাগুলোকে ঢাকার বাইরে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা, যে কারণে দেখা যাচ্ছে আমাদেরকে প্রায় সময় আর্মি স্টেডিয়ামের দিকে আমাদের নজর দিতে হচ্ছে, কিংবা অন্যান্য যাই কিছু করছে। বেশ কিছু সাব গেমস, বয়সভিত্তিক নারী ফুটবলের সাব গেমস অনুষ্ঠিত হয়েছিল কমলাপুর স্টেডিয়ামে, কিন্তু ঘুরে ফিরে সেই ঢাকা কেন্দ্রিক যে ব্যাপারটা থেকে যাচ্ছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় জটিলতাও শুধুমাত্র এই ঢাকা কেন্দ্রিক চিন্তাভাবনা। ঢাকার বাইরে যদি খেলাগুলোকে ছড়িয়ে দেওয়া যেত, সম্ভবত ভেন্যু সংকটের যে আলাপটা আমরা করছি, বা ভেন্যু সংকট নিয়ে এনএসসি বা ক্রীড়া মন্ত্রণালয় পর্যন্ত যে জটিলতাগুলো যাচ্ছে, সেগুলোকে সম্ভবত অনেকখানি এড়িয়ে যাওয়া যেত। যেটা বলছিলাম, তবে আলোচনা চলবে। জুবাইর, আপনাকে এখানে একটা থামাতে হচ্ছে।
দর্শক দেখছেন এখন মাঠে। দর্শক যেমনটা বলছিলাম, আমরা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হচ্ছে, আরও চলবে। জুবায়ের, আপনার সাথে যখন কথা হচ্ছিল যে মাঠ সংকট, মাঠ জটিলতা, তবে জাতীয় স্টেডিয়ামে যেহেতু আমাদের আন্তর্জাতিক ভেন্যু, অনেক বড় বড় আসরগুলো হয়েছে ফুটবলের, দেখা যায় যে, তবে মাঠের যে পরিবেশ, আশেপাশের পরিবেশ, আমরা কথা বলেছিলাম যে এইবার কিন্তু জাপানের মতো দল, বড় দল গতবার আসরে এসেছিল 2021 সালে, তখন এসে কিন্তু তারা অভিযোগ করেছিল যে মাঠের যে পরিবেশ সেটা আসলে কোনো সুস্থভাবে খেলার জন্য, খেলোয়াড়দের জন্য বিশেষ করে এটা আসলে মানে একেবারে যথেষ্ট নয়, যে কারণে এইবার তারা নিজে থেকে সরে গিয়েছে, যদিও তারা সরাসরি কোনো অভিযোগ করেনি এবার। তবে মাঠের পরিবেশ নিয়ে সবসময় সবারই অভিযোগ রয়েছে। এই মাঠের পরিবেশটাও আসলে তো এনএসসির দেখার বিষয়, যাতে সুস্থভাবে খেলোয়াড়রা প্র্যাকটিস করতে পারে, সবকিছু করতে পারে। বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়ামের কথা বলছি, গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম, এটা কিন্তু অনেকটাই উন্মুক্ত একটি স্টেডিয়াম। স্টেডিয়ামগুলোতে, গেটগুলোতে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। যখন যে যেভাবে পারছেন সেভাবে যাচ্ছেন, যখন যে যেভাবে পারছেন গাড়ি পার্ক করছেন। এবং নিচে দোকানও আছে, যেখানে আপনি সপ্তাহে 6 দিনে আপনি দোকানটা উন্মুক্ত রয়েছে। হ্যাঁ, দোকান উন্মুক্ত রয়েছে, এবং দেখা যাচ্ছে এটা অনেক ক্ষেত্রে ভবঘুরেতে আস্তানা হয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো একটি দেশে এইসব সমস্যা, সামাজিক সমস্যাগুলো প্রকট থাকতেই পারে, কিন্তু সেই সামাজিক সমস্যাগুলো যেন বহির্বিশ্বের কাছে আমাদের যে সুষ্ঠু আয়োজন ব্যবস্থাপনা, সেটা খেলার দিক থেকে হোক বা যে কোনো সামাজিক ব্যাপার হোক, আয়োজনের যে ব্যবস্থাপনা সেখানে যেন প্রভাবিত না করে। বাংলাদেশের এই জাতীয় স্টেডিয়াম কেন্দ্রিক যে ভবঘুরের সমস্যা বলছি আমরা, বা অন্যান্য যেসব সামাজিক সমস্যাগুলো যেগুলো আমরা আলোকপাত করছি, সেই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি যারা আসছেন তাদেরকেও কিন্তু এফেক্টেড করছে। এনএসসি এই জায়গাগুলোতে ঠিক কীভাবে পদক্ষেপ নিচ্ছে সেটা একটা দেখার বিষয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের অন্যান্য সরকারি জটিলতার মতো এনএসসি একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। তাদের কথা হচ্ছে এটা আইন শৃঙ্খলার ব্যাপার, আইন শৃঙ্খলা বলছে স্টেডিয়ামটা এনএসসির দায়ভার। দুটো জায়গাতে সমন্বয়ের যে ব্যাপারটা আছে, যতক্ষণ পর্যন্ত আমরা সমন্বয়টা করতে পারছি, তখনই গিয়ে কিন্তু একটা সুন্দর সমাধান আমরা যেতে পারবো। সমস্যাটার উৎসটা কোথায়, কার দায়িত্বে, সেটা কে কীভাবে পরিচালনা করছে। এনএসসি যদি বলে তারা স্টেডিয়ামটাকেই দেখভাল করবে, স্টেডিয়ামের বাইরের বিষয় তারা না, তাহলে স্টেডিয়ামের বাইরের বিষয়গুলো কারা, বা স্টেডিয়াম সংলগ্ন যে কমপ্লেক্সটা সেটা কাদের দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গাগুলো যখন স্পষ্ট হবে, তখন সম্ভবত ভেন্যু কেন্দ্রিক যে জটিলতা এবং ভেন্যু কেন্দ্রিক যে অপ্রীতিকর যেসব পরিস্থিতি, সেগুলো হয়তো বা এড়ানো সম্ভব। জাপানের মতো একটা দেশের কাছে যখন অভিযোগ চলে আসে যে এখানে পরিবেশটা ঠিক সেভাবে নয়, আমরা দেখেছি বিভিন্ন সময় বিদেশি খেলোয়াড়রা যেভাবে আসছেন বাংলাদেশে এই স্টেডিয়াম কেন্দ্র করে, তাদের ক্ষেত্রে নিরাপত্তার একটা ঝুঁকি থেকে যায়। সুতরাং এই জায়গাগুলোতে দায়িত্ববোধের জায়গাগুলো আরেকটু স্পষ্ট হলে সম্ভবত দুই পক্ষের জন্য খুব বেশি ভালো হয়। জুবায়ের, এতক্ষণ আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিচ্ছে আরো একটা বিরতি, তবে বিরতির পর ফিরবো এশিয়ান চ্যাম্পিয়নশিপের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যানকে নিয়ে। সঙ্গেই থাকুন। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নিয়ে। এবার আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান রাজীব উদ্দিন আহমেদ চপল। চপল ভাই, আপনাকে স্বাগত এখন টেলিভিশনের স্টুডিওতে। কিছুক্ষণ আগেই আপনাদের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন। কতটা ফলপ্রসূ হবে এবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপ ঘরের মাঠে, যেহেতু আপনারা 3 বারের আয়োজক হচ্ছেন, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং এখন সময়কে, এখন টিভিকে। তা আমরা আশাবাদী যে এবারের চ্যাম্পিয়নশিপ গত যে 2 বার করেছি তার চেয়ে আরো উন্নত হবে, ভালো হবে ইনশাল্লাহ। চপল ভাই, 2017 এবং 21 সালে আমরা এবার ঘরের মাটিতে আয়োজন করেছিলাম। 2021 সালে 3টি পদক আমাদের ছিল, ব্রোঞ্জ এবং রৌপ্য, তবে স্বর্ণ পদকটা হতে পারেনি। এইবার কোরিয়ান 2 স্বর্ণ পদক জয়ী অলিম্পিয়ার 2 জন আসছেন। কি মনে হচ্ছে যে আসলে শক্তিশালী দলগুলো তো আছে, চাইনিজ তাইপে আছে, ভারতের মতো প্রতিবেশী দেশ আছে, পাকিস্তান আছে, কোরিয়ান আছে, সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের প্রস্তুতি যেহেতু টঙ্গীতে এর মধ্যে শুরু করে দিয়েছে দেশের আর্চাররা, এবং 16 সদস্যের দলও আপনারা ঘোষণা করেছেন, যারা এই দলে আছেন তারা আসলে কতটা মানসিকভাবে প্রস্তুতি নিতে পেরেছেন? আমি অবশ্যই প্রস্তুতি ভালোভাবে হচ্ছে, এটা আমি খুবই আশাবাদী। কারণ আমাদের যে কোচ আছে বিদেশি মার্টিন ফেডরিক, সে খুবই বিশ্বের অন্যতম 10-12 জন কোচের মধ্যে অন্যতম একজন। তার যে নেতৃত্ব এবং তার যে গুণাবলী, তার যে কোচিং ক্যাপাসিটি বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আশা করি তার নেতৃত্বে এবারও খুব ভালো রেজাল্ট করবে। আমরা যে সাফল্যগুলো পেয়েছি ইতিমধ্যে, সে অধিকাংশ সবই তার নেতৃত্বে আমরা পেয়েছি।
আশা করি এবারও আমরা একটা সফল কিছু করতে পারবো। চপল ভাই, কথা হচ্ছিল যে জাতীয় স্টেডিয়ামের ভেন্যু এবং আর্মি স্টেডিয়ামের সংকট নিয়ে, এবং আপনারা প্রস্তুতির জন্য যে মাঠ চেয়েছিলেন হকি স্টেডিয়াম, সেটা পাকিস্তান বাংলাদেশের যে সিরিজ চলমান থাকবে আসলে সেই কারণে সেটাও আপনারা পাননি। সেক্ষেত্রে আপনারা পল্টনের মাঠটিকে আসলে এনএসসি থেকে আপনারা চেয়ে নিয়েছেন। সেই জায়গায় প্রস্তুতি সম্পন্ন করা, টঙ্গীর যে বাতাস বা জাতীয় স্টেডিয়ামের যে পরিবেশ বাতাস, সেইটার সাথে আসলে কতটা নিজেদের সাথে মানিয়ে নিতে পারবে আর্চাররা, এবং যারা দেশের বাইরে থেকে এসেছেন তারা নিশ্চয়ই এর মধ্যে জাতীয় স্টেডিয়ামের প্রস্তুতি শুরু করেছেন। সেই জায়গাটা আসলে তারা কতটা আসলে সন্তুষ্টির জায়গা আপনাদেরকে জানিয়েছেন? দেখেন, এটা ব্যাপার হচ্ছে এটা একটা এখন মন্তব্য করা আবার ঠিক হবে না, কারণ আমরা অলরেডি একটা অনুষ্ঠানে পা দিয়ে ফেলেছি। আজকে যে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কিন্তু শুভ সূচনা করে ফেলেছি। আমরা এখন অন দ্য ওয়ে টু সাকসেস। হ্যাঁ, তো আমরা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমরা ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে করার চেষ্টা করছি। দেখেন, এটা কিন্তু বাংলাদেশের ইমেজ, আমরা যে কাজ করছি বাংলাদেশের ইমেজ নিয়ে আমরা চেষ্টা করবো যতটুকু মানে কষ্টই থাকি না কেন যাতে ইমেজটাকে যাতে অক্ষুণ্ণ রাখতে পারি। কারণ আমরা হয়তো 3 বার করেছি, হয়তো আরও কয়েকবার করব, কিন্তু একবার যদি আতিথেয়তায় কোনো ত্রুটি থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না। এখন পর্যন্ত বাংলাদেশের ইমেজ আছে যে যত কষ্ট হোক বাংলাদেশ একটা সাফল্যজনকভাবে শেষ করতে পেরেছে প্রতিটা অনুষ্ঠানই, এবং এবার আমরা করব। আমরা আমাদের কর্মী বাহিনী আছে, তারা ওইভাবে কাজ করছে। এখন যে স্থান নিয়ে আমাদের এখনো কোনো টেনশন নাই। আমরা জাতীয় স্টেডিয়ামে করতে পারছি, আমরা আর্মি স্টেডিয়ামে করছি, প্র্যাকটিস ভেন্যু আমরা পল্টন বাজারে করছি। দেখেন, এটা যতটুকু সম্ভব আমরা এটাকে সুন্দরভাবে সুচারুভাবে করার চেষ্টা করছি এবং অক্লান্ত পরিশ্রম করছি এই ব্যাপারে আমরা সবাই। জাতীয় স্টেডিয়ামের যে দোকানগুলো আছে বা পরিবেশ, আসলে সেই পরিবেশটা আপনি বলছিলেন যে এর আগেও যখন 2021 সালে একটি দেশ এসেছিল, অনেকগুলো দেশ এসেছিল, তার মধ্যে কয়েকটি দেশ আসলে অভিযোগ করেছিল যে জাতীয় স্টেডিয়ামের যে পরিবেশ সেটা আসলে সঠিক না খেলোয়াড়দের জন্য। 2017 সালে সেই ক্ষেত্রে 2021 সালে আমি অনুরোধ করব, আমি ক্রীড়া পরিষদ জি চপল ভাই, 2021 সালে হয়েছে, এবার আবার হচ্ছে, এবারও সেই দেশটি আসলে তারা আসেনি। সেই ক্ষেত্রে আসলে জাতীয় স্টেডিয়ামের পরিবেশ রক্ষা বা জাতীয় ক্রীড়া পরিষদের যে দায়িত্ব, আসলে একটা জাতীয় স্টেডিয়াম বলা যায় আমাদের এই ভেন্যুগুলোতে আসলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়। কয়েকদিন আগে আমরা দেখেছি যে সিঙ্গাপুর হংকং এর ম্যাচ হয়েছে। সেক্ষেত্রে আসলে সব সময় একটা ভেন্যুর পরিবেশ রক্ষার ক্ষেত্রে আসলে ফেডারেশনের পাশাপাশি যাদের আসলে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে এনএসসিরও তো দায়িত্ব আছে। সেই ক্ষেত্রে ওই জায়গাটা আসলে আপনারা ওই জায়গায় এনশিওর করেছেন কিনা? দেখুন, গত সপ্তাহে আমাদের ওই আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আপনার 8 থেকে 12 তারিখ পর্যন্ত যে কয়দিন আমরা জাতীয় স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে সেই কয়দিন স্টেডিয়ামের যানবাহন চলাচল বন্ধ থাকবে, প্রয়োজনীয় দোকানপাটও বন্ধ থাকবে। এটা দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের, এবং তারা দায়িত্ব নিয়েছে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে। কাজে এখানে আমাদের আর তেমন কোনো বলার নেই। আমরা চাবো সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে সাবলীলভাবে যাতে কোনো রকম কারো কোনো অবজেকশন না আসে সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং সুন্দরভাবে খেলাটা পরিচালনা করব। আচ্ছা, আপনার সাথে আবার একটা সম্পূরক প্রশ্ন করব যে এই যে দেশের 52টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনগুলোর বেশিরভাগই বলা যায় যে ভেন্যু নেই। দেখা যায় যে যেটা মিরপুর ইনডোর আছে, যারা ভলিবল বা হ্যান্ডবল তাদের ক্ষেত্রে প্রয়োজন হয়, এবং আপনাদের নিজস্ব একটা ভেন্যু আছে টঙ্গীতে। আপনারা সারা বছর ওইখানে প্রস্তুতি করেন এবং ছোটোখাটো যে টুর্নামেন্টগুলো আছে, দেশীয় ঘরোয়া টুর্নামেন্ট সহ আন্তর্জাতিক টুর্নামেন্টও আপনাদের ওইখানে আয়োজন করতে দেখা যায়। তবে এই যে এশিয়া চ্যাম্পিয়নশিপের মতো একটা বিগ আসর, সেইখানে আপনাদেরকে জাতীয় স্টেডিয়ামকে বাছাই করতে হয়েছে, এবং সেটারও আসলে অনেক জটিলতার পর আপনারা সেই ভেন্যুটা পেয়েছেন। এইখানে আপনাদের কি মনে হয় কিনা যে এই যে ভেন্যু জটিলতা বা ভেন্যু সংকট, এটা আসলে দেশের ফেডারেশনগুলোকে আরো একটু বেশি কাটিয়ে উঠতে হবে, এবং আপনাদের আসলে ওই জায়গাটাতে আরো একটু বেশি কাজ করা প্রয়োজন এনএসসির সঙ্গে নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের যে বর্তমান নিজস্ব মাঠ যেটা জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে, এটা আসলে এখনো সম্পূর্ণতা পায় নাই, কারণ কনস্ট্রাকশন চলছে। যদি কনস্ট্রাকশন সম্পূর্ণ থাকতো তাহলে আমরা ট্রাই করতাম, কিন্তু মাঠের যে সাইজ
এটাকে সামনের দিকে একটা বিল্ডিং করে এটার যে আসল যে স্ট্যান্ডার্ড যেটা এটা আপনার কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। ওইখানে আসলে ছোটোখাটো কোনো ইয়ে, যেমন সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ওখানে হতে পারে, কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো এত বৃহৎ টুর্নামেন্ট হতে পারে না। এটার জন্য একটা সৌন্দর্যতা দরকার এবং পূর্ণাঙ্গ কিছু একটা দরকার। সেক্ষেত্রে আমাদের জাতীয় স্টেডিয়াম হলো একটা আইকনিক প্লেস, এবং তারা ইন্সপেকশন করে গিয়েছে গত ফেব্রুয়ারি মাসে। আমরা এটার অনুমোদনও পেয়েছি। কথা ছিল যে কেউ কোনো অনুষ্ঠান করবে না, এইভাবে নির্দেশনা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি হয়ে গেছে। আর যেটা হয়ে গেছে এটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাতে চাই না। এখন আমাদেরও সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা শেষ করাই আমাদের এখন দায়িত্ব, এবং আর সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। যে এই দলটা আসলে ঘোষণা করেছেন আপনারা, গতকাল দল ঘোষণা করেছেন যা আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য, সেক্ষেত্রে ওই দলে কি রোমান সানা বা দিয়া সিদ্দিকের মতো যারা প্লেয়ার আছেন, যারা দীর্ঘ সময় আসলে আর্চারি ফেডারেশনের সাথে ছিলেন, নিজেদেরকে আসলে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন, আসলে কতটুকু পেরেছেন, সবকিছু মিলেই তো আক্ষেপ আছে। আপনাদেরও আসলে আক্ষেপ আছে কিনা, বা আপনারা আসলে যেই আর্চাররা, দেশের আর্চাররা তৈরি করছেন, দীর্ঘ সময় ধরেই তো একটা স্পন্সর আপনাদের প্রতিষ্ঠান আপনাদের সাথে রয়েছে, সেই ক্ষেত্রে সেই মানের আর্চার বা পোস্টার বয় যাদেরকে বলা হয় যে বিশ্বব্যাপী তাদেরকে চিনবে, বিশ্বমানের একজন আর্চার দেশের, ওই জায়গাটা আমরা এখনো কেন ক্লিক করতে পারিনি? ক্লিক করতে পারেননি এই কথাটা বা পারিনি এই কথাটা আমি কখনোই স্বীকার করব না, কারণ যারা পোস্টার বয় তারা পোস্টারের ভিতরে থাকেন, আর যারা প্র্যাকটিক্যালি খেলেন তারা কিন্তু পোস্টার বয় হয় না, তারা হৃদয় থেকে খেলে। আমাদের দেশে আলিফের মতো একজন প্লেয়ার হয়েছে, আমরা কিন্তু তাদের পরেও কিন্তু আমরা অলিম্পিক কোয়ালিফাই করেছি। যদি না করতাম সেটা প্রশ্ন থাকতো। আমাদের সাগর ইসলাম করেছে, হয়তোবা কেউ প্রচার বিমুখ থাকে, কেউ প্রচারের দিকে মনোনিবেশ করে। আর সাগর বা আলিফ এরা যেভাবে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু প্রচার বিমুখ, কিন্তু তারা খেলে যাচ্ছে, তাদের একটা ধারাবাহিকতা আছে। যেমন সিঙ্গাপুরে আমরা গোল্ড মেডেল পেয়েছি, এরপর তো আমরা একটা খেলতে যাইতে পারি নাই। এরপর মনে করেন এই ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে আরও গোল্ড চলে আসবে, হয়তো পদক চলে আসবে, এটা কিন্তু থাকবে। তারা আমরা কিন্তু ধারাবাহিকতা কিন্তু নষ্ট হয় নাই। আরেকটা জিনিস বলছি যে দেখেন, নায়ক হতে গেলে নিজস্ব গুণাবলী দিয়ে হতে হয়। আমি শুধু আক্ষেপ করব বা আক্ষেপের মধ্যে থাকবো, তাহলে কিন্তু নায়ক হওয়া যাবে না বা লিডার হওয়া যায় না। আমরা কিন্তু আক্ষেপবিহীনভাবে চলে আসতেছি। এখন যদি আমি বলি জাতীয় স্টেডিয়াম পাইনি, একটা আক্ষেপ, এটা বললে কিন্তু সাকসেসফুল। আমরা এই আক্ষেপটা যাতে না হয়, কীভাবে আমরা এগিয়ে যাব, আমরা সেই দিকে ধাবিত হচ্ছি যে ঠিক আছে জাতীয় স্টেডিয়াম এটা প্রাসঙ্গিক কারণে আমরা পাইনি, তাদেরও অধিকার আছে খেলার, আমাদেরও অধিকার আছে। আমরা বিকল্প ভেরুতে নিয়ে গেছি এবং আমরা সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করে নিয়েছি যে আমরা অন্যান্য নর্মাল খেলাগুলো আমরা চালিয়ে যাব জাতীয় স্টেডিয়ামে, এরপর ফাইনাল দুইটা আমরা করবো অন্য স্টেডিয়ামে। এটা হতেই পারে, এটা আমরা করেও নিয়েছি। সমস্যা সবারই থাকতে পারে, সমস্যার সমাধানটা হলো মেন জিনিস, সেটাই আমরা করছি, সমাধানটা করছি আমরা, এবং সমাধানের পথে আমরা এগিয়ে গেছি, সাকসেসও হয়েছি। এখানে কোনো আক্ষেপের ব্যাপার নেই আমাদের। এই যে আপনারা 2001 সাল থেকে আপনাদের আর্চারি ফেডারেশন দীর্ঘ সময় আর্চারদের, দেশের আর্চারদের আসলে কতটুকু আপনারা সুনিশ্চিত করতে পেরেছেন তাদের ভবিষ্যৎ বা তাদের যেই জায়গায় তারা আসলে খেলেন? আমরা দেখেছি যে দিয়া সিদ্দিক এবং রোমান সানা যখন দেশের বাইরে চলে গেছেন, বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছে, বিশেষ করে আপনাকে নিয়ে হয়েছে, এবং আপনাকে ঘিরে অনেক সাক্ষাৎকার দিয়েছেন রোমান সানা নিজেও। আসলে আপনাদের কিছু তাদের যে অভিযোগ সব তীরই কিন্তু আপনাদের দিকেই ছিল, যে আপনারা ওই জায়গাটা নিশ্চিত করতে পারেননি বিধায় আসলে তারা দেশের বাইরে চলে গেছেন। এই যে এইভাবে যে খেলোয়াড়দের দেশের বাইরে চলে যাওয়া, বা তারা তো বলতেই হয় যে দেশে অনেক তাদের মাধ্যমে আমরা পদক জিতেছি, সেক্ষেত্রে এই যে উজ্জ্বল নক্ষত্র বলা যায় দেশের আর্চারের, ওই জায়গাটা আপনারা ধরে রাখতে পারেননি। এই জায়গায় আসলে আপনাদের মানে আক্ষেপের জায়গা বা ব্যর্থতা মনে করেন কিনা? এটা কোনো ব্যর্থতার মাপকাঠি আসলে তেমন আমার কাছে নাই। কারণ একটা জিনিস কি, সাফল্য আসবে, সাফল্য যাবে, অতীতকে স্মরণ করি, আমরা ভবিষ্যতের পথ রচনা করব, এবং আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি বলে কিন্তু আমাদের সাগর ইসলামরও এবং আলিফরা এগিয়ে চলে আসছে সামনে। এখন ব্যাপার হচ্ছে আক্ষেপ তো করতেই পারি, কিন্তু তারা কেন গেছে আমি ওই বিশ্লেষণে আর যেতে চাই না, কারণ অতীতকে আমরা ভুলবো না, অতীতকে নিয়েই আমাদের চলতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা আছে, তারা কি পেয়েছে, তারা কি পায়নি, সব ডাটাই আছে। তাদের আক্ষেপ কেন, এটাও আমাদের কাছে ডাটা আছে। সুযোগ সুবিধা কি দিয়েছে, এটাও আমাদের ডাটা আছে। কাজে এই ব্যাপারে আমি আর কোনো প্রশ্ন অবতারণা করতে চাই না, কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না। আমার কথা হলো ব্যর্থতা সবারই, শুধু যে ফেডারেশন এটা না,
পারিপার্শ্বিকতা সব কিছু মিলে আমাদের পুরো সিস্টেমটাই তো এরকম। আমরা ইচ্ছে করলে অনেক কিছু দিতে পারবো না, পারিও না। আমাদের সামাজিক পরিস্থিতির অবস্থান দেখতে হবে, সব কিছু দেখতে হবে। শুধু আমরা পাবো, আক্ষেপ করবো, আক্ষেপ করলে কোনোদিন এগিয়ে যাওয়া যায় না। এগিয়ে যেতে গেলে আরও উদার হতে হয় এবং ওইভাবে যেতে। আমরা যতটুকু ফেডারেশনের সামর্থ্য ছিল আমরা করেছি, এখনও করে যাচ্ছি, নতুন কমিটি করে যাচ্ছে। কাজে এই ব্যাপারে আক্ষেপ আর আমার নাই, যথেষ্ট পেয়েছি আমরা। রেজাল্ট পেয়েছে, রোমান সানারও পেয়েছে, দিয়া সিদ্দিকও পেয়েছে। দিয়া সিদ্দিকি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে আর্চারি ফেডারেশনের জন্যই। আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি, তাকে ভর্তি করেছি, কিন্তু কন্টিনিউ সে করেনি। এটার আক্ষেপ তো থাকতেই পারে। আমাদের আক্ষেপ এগুলোই যে তাদেরকে যতটুকু দিয়েছি এটাও যদি সদ্ব্যবহার করতো, তারা তো আরও তাদের যে অভিযোগটা, যে আক্ষেপটা, এটা থাকতো না। সুযোগ তো আমরা পাইনি। চপল ভাই, আপনার কাছে ইনশাআল্লাহ হয়তো যারা তাদের উত্তরসূরি তারা পেয়ে যাবে সেই সুযোগটা। আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, যে দীর্ঘদিন ধরে আপনি সাধারণ সম্পাদক ছিলেন, আর্চারি ফেডারেশনকে নিজের মতো করে আসলে গড়েছেন, বিভিন্ন পরিকল্পনা করেছেন, তবে এই যে সম্প্রতি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে, এরপর বেশ আলোচনা সমালোচনার পর সেখান থেকে আপনাকে সরে আসতে হয়েছে, নতুন সাধারণ সম্পাদক দেখেছে। এই যে আপনি দীর্ঘদিন ধরে একজন সংগঠকও ছিলেন, কিন্তু এই যে একটা জায়গা থেকে আপনি গিয়ে বা চলমান অবস্থা থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা আসলে সংগঠক হিসেবে ওই জায়গাটাতে আসলে মানে নিজে এতদিন কাজ করেছেন, ওই জায়গায় আসলে কোনো গাফিলতি ছিল কিনা, যে কারণে আসলে আপনাকে সংগঠক হিসেবে থেকে সাধারণ সম্পাদকের জায়গা থেকে সরে আসতে হয়েছে? চিরজীবন কেউ কোনোদিন কোথাও থাকতে পারে না। লাইফ টাইমে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যেতে হয়। তো এখানে এতদিন ছিলাম, এই ব্যাপারে আমার কোনো আক্ষেপ নাই বা কোনো অস্বস্তি নাই। কারণ আমি কর্মী, আমি কাজ পছন্দ করি এবং সবাইকে নিয়ে কাজ করি, যে এটা প্রমাণ এবারই পেয়ে গেছেন। কারণ আর্চারির ক্ষেত্রে জিরো টলারেন্স, যেখানে আর্চারি আছে সেখানে চপল থাকবে ইনশাল্লাহ। সবাই আমাকে, তারা যেমন আমাকে বরণ করে নিয়েছে, আমিও তাদেরকে বরণ করে নিয়েছি। অনেকদিন ছিলাম তো, আর কত। কাজে এই ব্যাপারে কোনো ইয়া নেই। হয়তো দুষ্টতা থাকতে পারে, কিন্তু অভিযোগ মানুষ থাকবেই। কেউ কোনো দিন সম্পূর্ণভাবে বেঁচে কাজ করে যেতে পারে না। আমাদের আচরণ সমালোচনা হবেই। কাজ ভালো করলে সমালোচনা হবে, যার সমালোচনা নেই তার কোনো কাজও নাই, তার অ্যাচিভমেন্টও নাই। অর্জন করলে এটার বিপক্ষে কথাবার্তা হবেই। আজকে যদি মিলিয়ে দেখেন 10-এ 10 সাউথ এশিয়ান গেমসে, 10টা না পেয়ে যদি আমরা একটা পেতাম, বাংলাদেশের পজিশনটা কোথায় যেত? আমরা এতগুলো পদক পেয়েছি, অলিম্পিক কোয়ালিফাই করেছি, না করলে কি হতো? ইতিহাসে রয়ে যেত যে বাংলাদেশ করে নাই। কিন্তু পরপর 2বার কিন্তু আমরা রোমাঞ্চনা করেছে 20 সালের জন্য, 24 সালে করেছে ইয়ার জন্য, ওই প্যারিসের জন্য। তো দেখেন আমাদের যে প্যারা আর্চারি শুরু করেছে 7 মাসের ট্রেনিংয়ে, তারা প্যারিস অলিম্পিকে, প্যারা অলিম্পিকে সুযোগ পেয়েছে। কাজেই এখানে ব্যর্থতা হিসাব করলে অনেক ব্যর্থতা আছে, সফলতা হিসাব করলে অনেক সফলতা আছে। আফসোস করে কোনো কিছু লাভ নেই। আমরা পিছিয়ে যেতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আমরা ওইভাবে কাজ করছি সমন্বয়ের উপরে। চপল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আপনি আমাকে সময় দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তী আলোচনায় আবারও যুক্ত হব। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। আজ রাতে অনেকগুলো ম্যাচ আছে, তবে আমরা দেখতে চাই যে গত রাতের ম্যাচগুলো কি কি ছিল। ইউরোপিয়ান ফুটবলে সান্ডারল্যান্ডের সাথে এভারটনের 1-1 গোলে ড্র এবং রিয়াল ওভিয়েদোর সাথে 0-0 ড্র করেছে ওসাসুনা। দর্শক, আমরা দেখতে চাই আজ রাতের কি কি ম্যাচ আছে। অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলের ম্যাচ আছে আজ রাতে। ব্রাজিল এবং হন্ডুরাস দল সন্ধ্যা 6:30 এবং জার্মানি কলম্বিয়া রাত 8:45 এবং ইংল্যান্ড ভেনেজুয়েলার ম্যাচ আছে রাত 9:15 দিকে। এবং রাতের বেলা কিন্তু আপনার ঘুমানোর সুযোগ থাকবে না। মধ্যরাত যত হবে, রাত যত বাড়বে, তত ম্যাচের বাড়বে। আমরা দেখছি যেখানে আর্সেনালের ম্যাচ আছে 12:15 দিকে এবং নাপোলি ফ্র্যাঙ্কফুর্টের ম্যাচ আছে একই সময়ে এবং টটেনহাম কোপেনহেগেনের ম্যাচ রাত 2টায়। এবং গুরুত্বপূর্ণ 3টি ম্যাচ আমরা দেখছি, রিয়াল মাদ্রিদ লিভারপুল, পিএসজি বায়ার্ন মিউনিখ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ রয়্যাল ইউনিয়নের ম্যাচ ঠিক রাত 9টায়। এবং রিয়াল মাদ্রিদ এর ম্যাচ, লিভারপুল বা পিএসজি বায়ার্ন মিউনিখ আমরা যাই বলে থাকি না কেন, চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু পয়েন্ট টেবিলে এর মধ্যে কিন্তু এখন যারা শীর্ষ 2টি দল আছে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদও আছে একই পয়েন্টে। তবে গোল ব্যবধানে রিয়াল মাদ্রিদ কিছুটা পিছিয়ে পড়েছে পিএসজি এবং বায়ার্ন মিউনিখের পেছনে, পয়েন্ট টেবিলে 7 নম্বরে আছে তারা। এবং সমান 3টি ম্যাচ খেলে কিন্তু তারা সমান 9 পয়েন্টে আছে। যেহেতু সমান 9 পয়েন্ট আছে, এবার যদি রিয়াল মাদ্রিদ লিভারপুলকে হারাতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পিএসজি
কে তারা যদি গোল ব্যবধানে পিছিয়ে পেছনে ফেলতে পারে তাহলে শীর্ষের যে পয়েন্ট টেবিল সেখানে কিন্তু তাদের সুযোগ আছে এই জায়গাটাতে আসলে তাদের শীর্ষের অবস্থান করা, এবং এই সুযোগটা কিন্তু রিয়াল মাদ্রিদ বা লিভারপুল বায়ার্ন মিউনিখ যে কেউ নিতে পারে পিএসজিকে পেছনে ফেলতে। তবে পিএসজি কিন্তু বেশ ভালো অবস্থানে আছে, চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ 3 ম্যাচে কিন্তু তারা বরাবরই আসলে জয় পেয়েছে। রিয়াল মাদ্রিদের অবস্থাও আসলে ভালো জায়গাতে আছে, বলা যাচ্ছে না খারাপ। দর্শক, এই ছিল আমাদের এখন মাঠের আজকের শো, আজকের আয়োজনে। এখন মাঠের আয়োজন নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরও দেখতে পারবো। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।